আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, কখন গেল? বাইরা চেহারাকে গিয়ে পথ হারিয়ে ফেলছেন মতো হয়। হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি রাকিব, ছদ্মনাম, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার একজন বাসিন্দা। 2013 সাল থেকে আমি ভূত.কমের একজন শ্রোতা। এটি আমার জীবনে প্রথম ভূত.কমে পাঠানো ঘটনা। যদি ঘটনাটি শেয়ার করার জন্য নির্বাচিত হয়, তাহলে আমাকে জানানোর অনুরোধ রইল। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব না, তাই আমি চাই আপনি আমার পক্ষ থেকে সকলকে ঘটনাটা পড়ে শোনাবেন। তারপরে তিনি তার ঘটনা শেয়ার করেছেন। পার্ট 1, গলি সম্পর্কিত ঘটনা। আমাদের এলাকাটি খুবই ঘন বসতি সম্পন্ন হওয়ায় স্বাভাবিকভাবে রাস্তাগুলোর শুরু বা গলি টাইপের। আর এই গলিগুলোর মধ্যে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি একটু অস্বাভাবিক বা ভুতুরে। কারণ আমাদের বাসার একটি বাসার পর একজন প্রতিবেশী কবিরাজ ছিলেন। তিনি আবার সরকারি চাকরিও করতেন। তার দুটো ছেলে। তিনি স্বাভাবিকভাবেই জিন হাজির করতেন। আর এলাকাবাসী বলেন যে তার জন্যই মানুষ গলিটিতে অস্বাভাবিক জিনিস অনুভব করেন বা দেখেন। আম্মুর কাছে শুনেছি তিনি নাকি কুফরি কালাম, বানমারা, এমনকি মানুষকে গুণ বা বশে আনার মতো কাজও করতেন। আরও শুনেছি তিনি নাকি অমাবস্যার রাতে কবরস্থান ও শ্মশানে যেতেন লাশের খুলি আনার জন্য। এগুলো করার জন্য তিনি বিভিন্ন তাবিজ তার বাসার আশেপাশে অর্থাৎ গলির মাটির নিচে পুঁতে রাখতেন, হয়তো তার পরিবারের সুরক্ষার জন্য, নয়তো ওই খারাপ কাজের উদ্দেশ্যে। তাই মানুষ যখন ওই গলি দিয়ে সন্ধ্যার পরে আসত, তখন অনুভব করত শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, পেছনে কেউ তাকে অনুসরণ করে হাঁটছে। আবার যদি সন্ধ্যার পরে বাইরে থেকে কোনো অতিথি এলে বা ছোট বাচ্চা যদি নিয়ে আসতেন তিনি, তাহলে সেই বাচ্চা সারা রাত ঘুমোতে পারত না, কান্না করত। এমনটা আমাদের সাথেও বহুবার হয়েছে। আমার নানা দোয়া কালাম জানেন, তাই তিনি যখনই এরকম পরিস্থিতি ঘটত সেই বাচ্চাটিকে দোয়া দুরুদ পড়ে ফু দিতেন। যদি কোনো তুলাসীর লোক, যার পূর্বে জিনের আসর আছে, সে যদি হেঁটে আসত, তবে একটা কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে দেখতে পেত। গলিতে ঘটা ঘটনা একদিন সন্ধ্যার পরে একজন মেয়ের চিৎকারে আমরা কিছু লোক বেরিয়ে আসি। সেখানে কাউকে না দেখায় আমরা বড় রাস্তায় যাই। সেখানে গিয়ে দেখি পাড়ার একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার কোলের শিশুটি পাশে কান্না করছে। সকলে মিলে জ্ঞান ফেরালে সে জানায় সে গুলি দিয়ে আসার সময় লক্ষ্য করে একটা লম্বা ও কালো অবয়ব তার দিকে হাত বাড়াচ্ছে, তার কাছে আসছে। এটা সে সহ্য করতে পারেনি, তাই একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে বড় রাস্তায় এসে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী ঘটনা, একদিন শীতের রাতে আমাদের এক প্রতিবেশী আন্টি তার মায়ের বাসা থেকে তালের পিঠা নিয়ে আসেন। তারপর সেগুলো ঘরে রেখে পানি আনার জন্য বড় রাস্তার দিকে যাবেন। এমন সময় তিনি দেখেন কুকুর আকৃতির কিন্তু অনেক বড় একটা প্রাণী ছুটতে ছুটতে আসছে। বলে রাখা ভালো, গলিগুলোতে কোনো লাইট ছিল না। কেউ নিজ উদ্যোগে লাগালেও 2-3 দিন পর কেউ না কেউ ভেঙে দিত। ভালোভাবে দেখতে না পাওয়ায় তিনি সেই প্রাণীকে কুকুর ভেবে বলেন, এই যা যা। পরক্ষণে এই প্রাণীটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমার ঘরের জানালার পাশেই ঘটে। আমি তখন পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আব্বু আমার কাছে। আমি শুনতে পাচ্ছিলাম তাদের কথোপকথন। হঠাৎ তিনি মুখ আটকে কান্না করতে করতে বাড়ির দিকে দৌড় শুরু করেন। আব্বু কান্না শুনে দৌড়ে বাইরে যায়। গিয়ে দেখেন আন্টি তার বাড়ির দরজায় মুখ ধরে কান্না করছেন, আর হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। সেখানে তার স্বামী ও ছেলেমেয়ে রক্ত দেখে হতবাক হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কোথায় কেটেছে। তিনি মুখ আটকে বলেন যে কুকুরের মতো কিছু একটা তাকে আক্রমণ করেছিল। আমার আব্বু মনে করেন হাতে কামড়িয়েছে। এই ভেবে হাত মুখ থেকে সরাতেই দেখলেন ভয়ঙ্কর দৃশ্য। প্রাণীটি তার মুখের উপরে কামড় দিয়েছে এবং নাকের বাম পাশের অংশটি কেটে ঝুলছে, গলগল করে রক্ত পড়ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মেডিকেল স্টাফ যারা ড্রেসিং করছিলেন, মুখের অবস্থা দেখে কারণ জানতে চাইলে বলা হয় কুকুর কামড়েছে। তবে সেই লোকগুলো অবাক হয়, বলে এরকম কামড়ানো রোগী আমরা আগে পাইনি। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বলে, আপনারা মিথ্যা বলছেন না তো? আসলেই সাধারণত কুকুর পায়ে কামড়ায় বা হাতে। ব্যাপারটা একটু অস্বাভাবিকই। আমার জানা মতে আমরা মুসলিমরা বিশ্বাস করি জিন নামক একটি জাতি আমাদের সাথেই বাস করে, আর তারা যে কোনো প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। পরদিন মেডিকেল থেকে সেলাই করে এবং ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়। বাসায় আন্টি জানতে পারি 13টা সেলাই পড়েছে। এছাড়াও হাতে মুখে আঁচড়ের চিহ্ন তো ছিলই।
আমি যখন তাকে দেখি উপলব্ধি করি এভাবে আক্রমণ সাধারণ কুকুরের কাজ নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। পার্ট 2, কবিরাজের পরিণতি। খারাপ কাজের পরিণতি কখনোই ভালো হয় না। এই কবিরাজ আমাদের এলাকার অনেক অর্থ সম্পদ অর্জন করেছিল, কিন্তু ভোগ করতে পারেনি। কেন এরকম বলছি শুনুন। তিনি যখন তার বৃদ্ধ জীবনে শুরু করবেন, তখনই তিনি মানসিক ভারসাম্য হারান। ছোট বাচ্চা প্রতিবন্ধী হলে যেরকম আচরণ করে, তিনিও একই রকম আচরণ করতেন। শুনেছি জিনদের কোনো একটা উদ্দেশ্য পূরণ করতে না পারায় তারা তার এই পরিণতি করেছে। তার পরিবারের লোকজন হয়তো জানত কেন তিনি এরকম করছেন, সেজন্য হয়তো ডাক্তার দেখিয়েও অর্থ অপচয় করেননি। ইতিমধ্যে তাদের পরিবারের লোকজনগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন এলাকাবাসীরা লক্ষ্য করেন। পরিবর্তনটি হল তারা হঠাৎ করেই অত্যাধিক কৃপণতা শুরু করে। এটা বলার কারণ তারা পূর্বে এমন ছিল না। তাদের অগাধ সম্পদ আছে এবং সরকারি চাকরি থেকেও পেনশন পান, কিন্তু তারা গোসল করলে গায়ে সাবান মাখতেন না, জামাকাপড় ময়লা হলে ধুতেন না, ওই ময়লা ছেঁড়া পুরনো জামাই গায়ে দিয়ে থাকতেন। তারা এতটাই অপরিষ্কার থাকতেন যে শরীর থেকে দুর্গন্ধ ছড়াত, মানুষ তাদের পাশে দাঁড়াতে পারবে না। এরপর কবিরাজের ছেলেদের সংসারও ভেঙে যায়, অথচ তারা দুই ভাই নিজেরা ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিল এবং তাদের দুইজনের 10-12 বছরের সন্তানও ছিল। বড় ভাইয়ের 2টা মেয়ে এবং ছোট ভাইয়ের 1টা মেয়ে। তারা কেউই তাদের বাবার সাথে থাকে না। এদিকে কবিরাজের ছোট ছেলে নেশার জগতে পা বাড়ায় এবং বড় ভাই ঝগড়াটে স্বভাবের হয়ে যায়। প্রায়ই তাদের ঝগড়া হতো। কবিরাজের বড় ছেলে তার মাকে শারীরিকভাবে নির্যাতন করত, অর্থাৎ যখনই ঝগড়া লাগত সে তার মাকে মারত। এমনকি একদিন সে তার মায়ের হাতে বুটি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল। যত দিন যায় কবিরাজের মানসিক অবস্থা তত খারাপের দিকে যায়। একসময় এমন হল যে তিনি হুটহাট বাড়ি থেকে চলে যেতেন এবং বাইরে পাগলের মতো ঘুরে বেড়াতেন। কিছু সময় তাকে ঘরে বন্দী রাখতে বাধ্য হন তার স্ত্রী। রাস্তায় পড়ে থাকা সিগারেটের ফিল্টার দিয়ে টান দিত। এরপর তারা আমাদের পাশে থাকা বাড়িটি মেরামতের জন্য ছেড়ে দেয় এবং সেখান থেকে সামান্য দূরে তাদের আরেকটা বাড়িতে ওঠে। সেখানে যাওয়ার কয়েক বছর পর কবিরাজের ছোট ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে যায়। সে তার জীবনের শেষ সময়টুকু নামাজ কালাম পড়ে কাটাচ্ছিল, কিন্তু কোনো এক পারিবারিক ঝগড়ায় তার বড় ভাই তাকে শাবল দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত করে। কবিরাজের ছোট ছেলে পুলিশকে সব জানায় এবং পরে মারা যায়। কবিরাজের বড় ছেলে জেল খাটে। হঠাৎ কবিরাজের স্ত্রী স্ট্রোক করে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার হাঁটা চলা কথা বলা বন্ধ হয়ে যায়, শুধু শুয়ে থাকতেন। এই অবস্থায় কবিরাজ তখনও বাসায় বন্দী। তার ছোট ছেলের মেয়ে তাকে খাবার দিতে যেত। কবিরাজের দিন এতটাই খারাপ হয়ে যেতে শুরু করল যে সে বাড়িতে একা, তার অসুস্থতায় তার পাশে কেউ নেই। একদিন বৃদ্ধ কবিরাজের কি যেন হয়, সে তার স্ত্রীর নাম ধরে রাস্তার পাশের জানালায় আর্তনাদ করতে করতে স্ট্রোক করে এবং দরজা জানালা তালাবন্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারছিল না। পর মুহূর্তে তার নাতনি আসে এবং কবিরাজকে মেডিকেলে ভর্তি করে। এর 5 দিন পর কবিরাজ মৃত্যুবরণ করেন। কবিরাজ অনেক বছর যাবৎ এরকম ভারসাম্যহীনভাবে পড়েছিলেন। তার স্ত্রী যতদিন তার সেবা করেছিল সে কমপক্ষে বেঁচে ছিল, কিন্তু তার স্ত্রী মেডিকেলে থাকায় সে একা হয়ে পড়ে। কবিরাজের মৃত্যুর 1 সপ্তাহ পর তার স্ত্রীও মারা যায়। ব্যাপারটা অদ্ভুত লেগেছে আমার, জানি না সবার কেমন লেগেছে। বর্তমানে যে যার ভাগের সম্পদ পেয়েছে এবং জীবনযাপন করছে, কিন্তু যারাই সম্পদ করেছিল তারাই তো ভোগ করতে পারল না এবং পাপের শাস্তি দুনিয়া থেকেই হল। তাদের প্রথম বাড়িটি ভেঙে মেরামত করে ভাড়া দেয়া হয়, কিন্তু কবিরাজের অপকর্মের স্থান প্রথম বাড়িটিতে ওইসব জিনের আসা যাওয়া বা বসবাস এখনও আছে। এটা বলার কারণ শুনুন তাহলে। পাশের বাসা থেকে একজন ভাড়াটিয়া নামাজি মহিলা ওই বাসায় ওঠেন। একদিন তাকে একটা জিন ভর করে। হুজুর তাকে জিজ্ঞেস করেন কেন সে তাকে ধরেছে। উত্তরে মহিলাটি রাগী কণ্ঠে বলেন, আমি সন্ধ্যার সময় ছাদে ঘুমাচ্ছিলাম, তখন সে চুলে পা দিয়েছে। হুজুর বলেন, সে তো মানুষ, সে তোমাকে দেখতে পায়নি, তুমি রাগ করো না, ছেড়ে দাও, সে কখনো সন্ধ্যায় ছাদে যাবে না। মহিলাটি বলে, আমি ওকে ছেড়ে দেব, তবে এই বাড়ি ওকে ছাড়তে হবে। ও নামাজি মেয়ে, ও কেন এই খুনির বাসায় থাকবে, ওকে নামাজ পড়তে বলবি। হুজুর রাজি হয়ে যান। এরপর জিনটি তার শরীর ত্যাগ করে। যদি এই ঘটনাটি নির্বাচিত হয়, আমার কাছে আরও ঘটনা আছে, ইমেল করব। 2 সপ্তাহ ধরে চেষ্টা করছি গুছিয়ে লেখার, জানি না কতটা সফল হয়েছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার ধারণা যারা ঘটনা শুনলেন তারা আপনার ঘটনা পছন্দ করবেন। আমি চাইব যে আপনি বাকি ঘটনাগুলো খুব দ্রুত আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে না বাড়িয়ে কখন গেল ভয়রা ছাড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন মতো। জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আবার শুনতে পাচ্ছি ভয়ের আরেক নাম .com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাব। একটু বলে রাখি, ঘটনাটি আমরা পেয়েছি খুলনা থেকে, এবং আপনারা সবাই জানেন খুলনার স্টোরিগুলো সবসময় খুবই স্পেশাল। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবু হামজা অনিক, খুলনা টুটপাড়া থেকে লিখছি। আমি ভূত এফএম 2013 সাল থেকে শুনি। ভূত এফএম বন্ধ হবার পরে মন খারাপ হয়েছিল, কিন্তু ভূত এফএম শুরু হবার পরে আবার রেগুলার শুনতে শুরু করি। অনেকদিন যাবৎ ভাবছিলাম আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে পাঠাবো। আমি কয়েকবার লেখা শেষ করে পাঠানোর আগে ভালোভাবে চেক করার সময় হঠাৎ দেখি সব লেখা একা একাই ডিলিট হয়ে গেছে। 2 বার এমনটা হয়েছে আমার সাথে। জানি না এটা আমার ফোনের সমস্যা নাকি অন্য কিছু। সে যাই হোক, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি মূলত ঘটে আমার ভাবির সাথে, আনুমানিক 2012-13 সালের দিকে। শুরুতেই বলে রাখি, তখন আমাদের বাসাটি ছিল 3 তলা। নিচতলায় এবং 3 তলায় ভাড়াটিয়ারা থাকত, এবং আমরা থাকতাম 2য় তলায়। আমরা 4 ভাই 1 বোন। বোনের তখন বিয়ে হলেও উঠিয়ে দেয়া হয়নি, তাই সে আমাদের সঙ্গেই থাকত। আমাদের বাসার রুম ছিল 3টি, যার একটায় থাকত আব্বু আম্মু আর ছোট ভাই। আরেক রুমে আমার বোন থাকত, এবং আমরা বাকি 3 ভাই একটা রুমে থাকতাম। 2 জন খাটে, 1 জন ফ্লোরে। সবকিছু ঠিক চলছিল। বড় ভাইয়ের বিয়ে হয়, এবং যেহেতু বাসায় রুম 3টা, ভাই আর ভাবির থাকার মতো জায়গা নেই। সেই কারণে আমাদের ছাদে একটা রুম করা ছিল, এবং তার সাথে অ্যাটাচড বাথরুম ছিল। সেই রুমে তারা থাকতে শুরু করে। আল্লাহর রহমতে 7-8 মাস খুব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করল। একদিন রাত আনুমানিক 2:30টার সময় আমার ফোনে বড় ভাইয়ের ফোন আসে। আমার রাত জেগে ফোন যাবার অভ্যেস ছিল, যেই কারণে আমাকে একটা ফোন দেয়া হয়েছিল। ফোনের ওপাশ থেকে ভাইয়া বলে, অনিক, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আম্মু আর বেনুজিরকে একটু উপরে আসতে বলবি, দ্রুত। আমার বোনের নাম বেনুজির। আমি ভাবলাম হয়তো ভাই আর ভাবি ঝগড়া করেছে। এই ভেবে আম্মুকে ডাক দিয়ে বলি, তুমি আপুকে নিয়ে তাড়াতাড়ি উপরে যাও। ভাই আর ভাবি মনে হয় ঝগড়া করেছে। আম্মু তখন আপুকে নিয়ে উপরে যায়। পেছন পেছন আমিও উঠছিলাম, এই ভেবে যে ভাইয়ের রাগ যদি বেশি হয়, রাগের মাথায় ভাবির গায়ে হাত তুলতে যায়, তাহলে আম্মু বা আপু তো আর ভাইয়াকে ধরে রাখতে পারবে না। আমিও উঠলাম ওদের পেছন পেছন। আম্মু আর আপু রুমে ঢোকামাত্রই আম্মু আমাকে বলে, ভেতরে ঢুকিস না। আমি শুনে বাইরেই দাঁড়িয়ে থাকলাম। এমন সময় ভেতর থেকে শুনতে পাই ভাবির অস্বাভাবিক আচরণ। ওপাশ থেকে ভাবি চিৎকার করছে, এই কাছে আসবি না তোরা কেউ, কাছে আসবি না। ভাবির এমন আচরণ শুনে আমি মেজো ভাইয়াকে কল দিয়ে আসতে বলি। মেজো ভাই আসার পর আম্মু আমাদের ঘরের ভেতরে ঢুকতে বলে। আমি আর মেজো ভাইয়া রুমে ঢুকে দেখি ভাবির চুল এলোমেলো, এবং ভাবি খাটের এক কোণায় অদ্ভুতভাবে বসে আছে। চোখগুলো কেমন যেন বের হয়ে এসেছে, রাগে গড়গড় করছে। দেখে মেজো ভাইয়া বুঝতে পারে এটা জিন ঘটিত কোনো সমস্যা। বলে রাখা ভালো, আমার মেজো ভাইয়া ছোটবেলায় মাদ্রাসায় পড়তেন এবং 10 পাড়ার হাফেজ ছিলেন। সে কারণে ভাইয়া আয়াতুল কুরসি সহ কোরআন শরীফের বিভিন্ন সূরা জানতেন। এমন সময় ভাবি ক্ষিপ্ত হয়ে মেজো ভাইয়ার দিকে তেড়ে আসে আর বলতে থাকে, এই চুপ চুপ, আমার এসব ভালো লাগে না, এগুলো পড়বি না একদম। ভাবিকে আম্মু আর আপু কোনোভাবে ধরে রাখতে পারছে না। ভাইয়া ভাবির কথায় কান না দিয়ে হাতে 1 গ্লাস পানি নিয়ে কিছু সূরা পড়ে পানিতে ফু দেয়, এবং হাতে পানি নিয়ে ভাবির মুখে ছুঁড়ে মারে। পানিতে গায়ে লাগা মাত্রই ভাবি জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ আমরা ভাবিকে ধরাধরি করে নিচে নিয়ে আসি। ঘটনা কেবল শুরু হয়েছে, সামনে অনেক বড় ক্ষতি অপেক্ষা করছে আমাদের সাথে। জানতে হলে শুনতে থাকুন পুরো ঘটনা। নিচে এসে ভাবিকে ওই পড়া পানি খাইয়ে দেয়া হয়, কিন্তু ভাবির জ্ঞান আর ফেরেনি। এভাবেই কেটে যায় রাত। আমাদের কারোরই ঘুম হয় না। রাতে ভাবিকে নামিয়ে আনার পরে আমরা বড় ভাইয়াকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ভাইয়া আমাদের বলে, খাওয়া দাওয়ার শেষে যখন ওপরে যাচ্ছি, তখন আমি হঠাৎ তোর ভাবির সাথে কথা বলতে যাই, কিন্তু তোর ভাবি কোনো কথা না বলেই চুপচাপ ওপরের দিকে উঠে যায়। আমি ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি, তখন তোর ভাবি খাটের উপরই বসে আছে, এবং দেখি যে এক মনা কি যেন ভাবছে। আমি ভাবছিলাম হয়তো বাসার কথা মনে পড়েছে, এই জন্য মন খারাপ। ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে যাই খেয়াল নেই। ঘুমের মধ্যে হঠাৎ বুঝতে পারি যে আমার দম নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ চোখ খুলে যায়, এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি তোর ভাবি আমার বুকের উপর বসে আছে, তার 2 পা দিয়ে আমার 2 হাত পা চেপে ধরে আছে, এবং আমার গলা চেপে আছে। আমি কিছু বুঝে উঠতে না পারি, তোর ভাবি মোটা গলায় বলে, আজ তোকে মেরেই ফেলব, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি কি করব বুঝতে পারছিলাম না। ধস্তাধস্তির এক পর্যায়ে তোকে কল করি। তারপর আম্মু আসার পর তোর ভাবিকে জামা পরিয়ে দেয়। তারপর তোরা ঘরে ঢুকিস। কি করব না করব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকাল 9টার দিকে হঠাৎ ভাবি এক ঝটকায় খাটের উপরে উঠে বসে। উঠেই মোটা গলায় গোঙাতে থাকে, এত পুরুষ মানুষ কেন এই ঘরে? আমরা ঘর থেকে বের হয়ে যাই। আম্মু এবং আপু পাশে বসে থাকে। বড় ভাইয়া কি করবে বুঝতে পারছে না। বাসা থেকে বের হয়ে গেল উপায় বের করার জন্য। এদিকে ভাবির অস্বাভাবিক আচরণ বাড়তেই থাকে। হঠাৎ হঠাৎ হাসি, আবার হঠাৎ করে এই মায়া কান্না।
ভাবি হঠাৎ অন্য ঘরে যেতে চাইলে তাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করি ভাবি এমনভাবে হাঁটছে যেন পানির উপর দিয়ে হাঁটছে। তাছাড়া হাঁটাটা বেশ অস্বাভাবিক, শরীরের পুরো ভারটাই আঙুলের উপর দিয়ে হেঁটে চলা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে বড় ভাইয়ের রূপ সংসানের পুরোহিতকে ডেকে নিয়ে আসেন। পুরোহিত বাসায় আসার পর ভাবির চিৎকার আরও বাড়তে থাকে। ওদিকে কান দেয় না পুরোহিত, মন্ত্র পড়া শুরু করে। এক পর্যায়ে ধূপ জ্বালিয়ে ভাবির নাকের কাছে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে তুই কে, কোথা থেকে এসেছিস এবং কেনই বা এর শরীরে অবস্থান করেছিস। তখন ভাবি মোটা গলায় বলতে শুরু করে, আমি স্বপন মণ্ডল, আমি চালানে যাচ্ছিলাম। চালানে যাওয়ার পথেও আমাকে মাঝখানে আটকায়, আমার পথে পড়ে। তখনই আমার নজর পড়ে ওর ওপরে, আমি ওর শরীরে ঢুকে পড়েছি। এসব শোনার পর পুরোহিত বলে, তুই ওকে ছেড়ে দে, নইলে তোকে আমি বন্দি করতে বাধ্য হব। তখন ভাবি বলে, আমি ছেড়ে দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। আমাকে 2 কলসি দুধের সাথে 1 কেজি মাখন গুলিয়ে গোসল করাতে হবে। পুরোহিত বলল, তুই যাবার সময় পেয়ারা গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে, আমি যাই। এই বলে হঠাৎ ভাবি অচেতন হয়ে পড়েন। পুরোহিত মন্ত্র পড়ে ফু দিয়ে বলেন, আজকে আর সমস্যা হবে না, আমি কাল 12টার দিকে আসব, আপনারা সবকিছু গুছিয়ে রাখবেন। যেই বলা সেই কাজ। কথা মতো পরদিন দুপুরে পুরোহিত বাসায় পা রাখতেই ভাবি শোয়া থেকে উঠে বসে আর বলতে থাকে, ওই তো এসে গেছে। বাসার একটা চৌকিতে ভাবিকে বসিয়ে গোসল করানো হয়। গোসল শেষে ভাবি সবাইকে বলল তার কাছ থেকে সরে যেতে। এমন সময় ভাবি মুখ দিয়ে একটি কলস আটকে হাঁটতে হাঁটতে ধপাস করে পড়ে গেল। আমরা ভাবিকে রুমে নিয়ে যাই। পুরোহিত একটা মোটা লাল সুতার মন্ত্র পড়ে ভাবির হাতে লাগিয়ে দেয় এবং বলে আর কোনো সমস্যা নেই, হাতের সুতোটা যেন খোলা না হয়। এই বলে পুরোহিত চলে যায়। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু বড় একটা কিছু তখনও অপেক্ষা করছিল। এই ঘটনার 1 থেকে 2 বছর ভালোই কেটেছে। এর ভেতর আমার বোন আমেরিকা চলে যান দুলা ভাইয়ের কাছে। এরপর ভাবিরা ছাদের রুম থেকে বোনের রুমে থাকতে শুরু করেন। হঠাৎ একদিন আমার ভাবি অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভাইয়া শমশানের পুরোহিতকে ডাকতে যান, কিন্তু পুরোহিত একটা ব্যক্তিগত কাজে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। ভাইয়া কি করবেন বুঝতে পারছিলেন না। এমন সময় একজন ভালো কবিরাজের খবর পান। এদিকে ভাবি সেই আগের মতো আচরণ শুরু করেন। পুরুষ মানুষ সহ্য করতে পারছেন না, আবারও সেই আঙুলে ভর করে হাঁটছেন, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন। ভাইয়া সেই কবিরাজকে বাসায় আনতে এইভাবেই বলে ওঠে, হাফিজ তুই আসছিস, আমি বুঝেছিলাম ওরা তোকেই ডেকে নিয়ে আসবে। বস বস বস। এই শুনে কবিরাজ বিড়বিড় করে কি যেন পড়ে। ভাবির চারপাশে গোল করে চক দিয়ে একটা চক্র আঁকে। আঁকাআঁকি শেষ করার পর কবিরাজ ভাবির সামনে এসে বসে, হাতে 1 গ্লাস পানি নেয় এবং পানিতে কিছু একটা পড়ে ভাবির মুখে সেই পানি ছিটিয়ে দেয়। ভাবি আর সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। কবিরাজ বলে ওঠে, তুই কে, কেন এর উপরে ভর করেছিস? তখন ভাবি আবারও বলে, আমার নাম স্বপন মণ্ডল, আমি আগেও এসেছিলাম। কবিরাজ বলে, তুই যা চেয়েছিলি তোতে দেয়া হয়েছিল, তুই তারপরেও কেন ছেড়ে যাসনি? তখন ভাবি বলে, আমাকে খুব পছন্দ হয়েছে তাই যাইনি, যাবও না। এটা শোনার পর কবিরাজ বলেন, তুই যাবি এবং আমার সাথেই যাবি। এই বলে কবিরাজ বিড়বিড় করে কি যেন পড়তে থাকে এবং ঝাড়ফুঁক করতে থাকে। ভাবি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ভাবিকে খাটে শুইয়ে দেওয়ার পর কবিরাজ একটা কাগজে কিছু লিখে দেন এবং বলেন, এগুলো কাল সকালের মধ্যেই জোগাড় করে রাখতে হবে। রাতে হঠাৎ আবার ভাবি অস্বাভাবিক আচরণ শুরু করে, দেয়ালে মাথা টুকতে থাকে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন মেজো ভাইয়া ভাবিকে শক্ত করে ধরে রাখতে বলেন। আমরা শক্ত করে ধরে রাখি আর মেজো ভাইয়া ভাবিকে জমজমের পানি খাইয়ে দেন। খাওয়ার সাথে সাথেই ভাবি অজ্ঞান হয়ে যায়। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালে কবিরাজ আসেন। তার কথা মতো ধূপ, শুকনো ঝাল, নারকেলের ছোবলাসহ আরও বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে রাখা হয়। কচা গাছ বলতে সাধারণত গ্রামের বাড়িতে সীমানা দেওয়ার জন্য যে গাছ ব্যবহার করা হয় সেটিও। প্রথমে ভাবিকে বসানো হয়। কবিরাজ মন্ত্র পড়া শুরু করতেই ভাবি শুয়ে পড়েন। এদিকে মন্ত্র পড়ছেন, ওদিকে ভাবি টান টান হয়ে শুয়ে আছেন। তার সবকিছুই অস্বাভাবিক। এরপর কবিরাজ ভাবিকে পানির ছিটা দেন এবং পানির ছিটা দিতেই ভাবি আসন পেতে বসেন। এরপর কবিরাজ ভাবির চারপাশে গোল করে একটা চক্র আঁকেন এবং বিভিন্ন জিনিসপত্র রাখেন তার চারপাশে, যেমন কঙ্কালের মাথা, হাড্ডি, পাখি ইত্যাদি। এরপর নারকেলের ছোবলা জ্বালিয়ে তার ভেতর সর্ষে দানা দেন এবং হাত পাখার মাধ্যমে ধোঁয়ার সৃষ্টি করেন। ভাবি চিৎকার করতে থাকেন এবং এভাবে কিছু সময় পার হবার পর হঠাৎ কবিরাজ উঠে দাঁড়ান এবং হাতে কাঁচা ডাল নিয়ে চক্রের চারপাশে ঘুরে ঘুরে তালে তালে হেলে দুলে কিসব পড়তে থাকেন আর সেই চক্রের মেঝেতে বাড়ি দিতে থাকেন। বাড়ি দেওয়ার সাথে সাথেই ভাবি পিঠে হাত দিয়ে চিৎকার করে ওঠেন, যেন তিনি ব্যথা পাচ্ছেন। কবিরাজ যেভাবে বাড়ি দিতে দিতে 10টা ডাল ভেঙে ফেলেন। তারপর ভাবির সামনে এসে বসেন এবং মন্ত্র পড়ে ফু দেওয়ার সাথে সাথেই ভাবি অজ্ঞান হয়ে যান। কবিরাজ ভাবির গলায় একটা বড় তাবিজ দেন এবং বলেন, এটা কখনোই খোলা যাবে না। তাবিজ কোনো কারণে খুলে গেলে ওই বেলার মধ্যেই তাবিজ এনে পড়তে হবে আর রোগীকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বলে কবিরাজ চলে যান। ভাবি অনেক সুস্থ হয়ে পড়াতে তাকে তখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সবকিছু চেক আপ করে বলেন, ভাবির পেটের বাচ্চাটি মারা গিয়েছে।
ভাবি 4 মাসের অন্তঃস্থতা ছিলেন। এই খবর শুনে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। এরপর ভাবির সাথে আর কখনোই কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ, লিখেছেন আবু হামজা অনেক, খুলনা থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। যারা ঘটনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আশা করছি ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন এবং ভালো লেগেছে আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছি ভয়ের আরেক নাম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যেতে চাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি নূর মোহাম্মদ লিখছি, বগুড়া জেলা থেকে। অনেকদিন ধরে ভাবছি লিখব, কিন্তু অ্যাডমিশনের চাপ এবং নানা ব্যস্ততার কারণে বসা হয়ে ওঠে না। আজ যে সত্য ঘটনাটি বলবো সেটি আমি শুনেছি এক বড় ভাইয়ের কাছ থেকে, এবং বড় ভাই শুনেছিলেন এক হুজুরের কাছ থেকে। যার সাথে ঘটনাটি ঘটেছিল তার কাছ থেকে সরাসরি। চলুন বিস্তারিত বাদ দিয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বড় ভাইয়ের ভাষায় লিখছি। আমি আশিক, ছদ্মনাম। আমি নিজে এক হুজুরের কাছ থেকে ঘটনাটি শুনেছি। তিনি আমাকে শুধু এটুকু বলেছিলেন, যদি লেখো এমনভাবে লিখো যেন মানুষ পড়ে তা বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ যা ঘটেছে তা বিশ্বাস না করলেও ঘটেছে। মূল ঘটনাটি শুরু করছে। ঘটনাটি শুরু হয় ছোট একটি মেয়েকে নিয়ে। তার নাম আরবি। বয়স 8 বছর হবে। আরবি ছিল খুব শান্ত স্বভাবের মেয়ে। নামাজ শিখছিল, কুরআন পড়ত। কিন্তু এক বৃহস্পতিবার রাতের পর তার ভেতরে এমন কিছু ঢুকে পড়ে যা ধীরে ধীরে তাকে বদলে দেয়। প্রথমে সে রাতে ঘুমের মধ্যে উঠে বসত, চোখ খোলা থাকত, কিন্তু তাকিয়ে থাকত এমনভাবে যেন এই দুনিয়ায় কিছুই সে দেখে না। এক রাতে হঠাৎ সে বলে ওঠে একটা ভারী অপরিচিত গলায়, এই শরীরটা ছোট। তার মা ভয়ে চিৎকার করে ওঠে, কারণ ওই গলা একটা 8 বছরের মেয়ের হতে পারে না। এরপর থেকে আজানের সময় আরবি কানে হাত দিত। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হয় আরবিকে এলাকার হুজুরের মাদ্রাসায় নিতে হবে। হুজুর আমাকে বলেছিলেন, যেদিন প্রথম আরবিকে তার সামনে আনা হয় সেদিন ঘরের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে যায়। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ আছে, যাকে দেখা যাচ্ছে না। আরবি মাথা নিচু করে বসেছিল। হুজুর বিসমিল্লা বলতেই সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো তখন আর আরবির ছিল না। সে খুব শান্ত গলায় বলে, তুমি আমাকে ডাকোনি। হুজুর থমকে যান, কারণ তিনি তখনও কিছু বলেননি। এভাবেই শুরু হয় হুজুরের সাথে তার অজ্ঞাত এক সত্তার প্রথম মুখোমুখি হওয়া। হুজুর সেদিন কোনো প্রশ্ন করেননি। তিনি বুঝে গিয়েছিলেন, এই সত্তার নাম বলবে না, পরিচয় দেবে না। সেদিন থেকেই সিদ্ধান্ত হয় প্রতি রাতে আরবিকে মাদ্রাসায় আনা হবে, কারণ রাতে এই অদৃশ্য সত্তার শক্তি বেড়ে যায়। প্রথম কয়েক রাত হুজুর শুধু আয়াত পড়তেন। আরবি কাঁদত, কখনো হাসত, কখনো এমন শক্তি দেখাত যা একটা শিশুর পক্ষে অসম্ভব। পঞ্চম রাতে হুজুর পূর্ণ রুকাইয়ার আয়োজন করেন। ঘরের দরজা বন্ধ, আলো কম, কোরআন শরীফ খোলা। যখন হুজুর সূরা পড়তে শুরু করেন, আরবি এমনভাবে চিৎকার করে ওঠে যেন কারো গলা ছিঁড়ে যাচ্ছে। ঘরের কোনায় রাখা বাতি নিজে থেকেই নড়ে ওঠে। হুজুর বলেন, এই রুকাইয়ার মাঝেই প্রথমবার তিনি অনুভব করেন এই সত্তা দুর্বল হচ্ছে। হঠাৎ আরবি মেঝেতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে বের হয় এক কর্কশ আর্তনাদ, থাম। হুজুর তখন আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করেন। আরবির ভেতরে থাকা জিনটি তখন কর্কশ কণ্ঠে বলে ওঠে, থাম। হুজুর তখন ধমক দিয়ে প্রশ্ন করেন, কে তুই? জিনটি বলে ওঠে, আমি খান্নাস। এই প্রথমবার হুজুর নামটা শোনেন। রুকাইয়া শেষ হলে আরবি নিস্তেজ হয়ে পড়ে। হুজুর বলেন, সেদিন তিনি বুঝেছিলেন এই সত্তাকে প্রথমবারের মতো তিনি পিছু হটতে বাধ্য করেছেন। আরবি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই রাত থেকেই হুজুর বদলাতে শুরু করেন। তিনি বলেন, কখনো কখনো নামাজে দাঁড়ালে মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ খুব আস্তে করে বলছে, আমি হারিনি। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আপনি তাহলে জিতেছেন, হুজুর তখন অনেকক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি শুধু আরবিকে বাঁচাতে পেরেছি, কিন্তু কিছু সত্তা হার মানে না। তারপর খুব নিচু গলায় বলেছিলেন, খান্নাস এখনও আছে, শুধু জায়গা বদলেছে। এই বলে হুজুর তার ঘটনা শেষ করেছিলেন। কিন্তু এর ভেতরের অনেক কথা আমি বলতে চেয়েও বলতে পারিনি। অনেক অংশ বাদ দিতে হয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আর আমার বড় ভাই মিলে অনেক কষ্ট করে ঘটনাটা লিখলাম এবং 7 বার পড়ে দেখেছি কোনো ভুল হয়েছে কিনা। যদি ঘটনাটি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। হুজুরের আরও একটি ঘটনা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি, এবং যদি আপনি চান আমি অবশ্যই পরবর্তীতে পাঠাব।
ভূত.com দীর্ঘজীবী হোক। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং 7 বার পড়ে দেখার জন্য যে ঘটনায় কোনো ভুল আছে কিনা। মাঝে মাঝে এটা নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার ঘটনার মধ্যে আসলে আমরা বানান বা শব্দগত কোনো ভুল পাইনি এবং পড়তেও কোনো অসুবিধা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয় মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কিনা বাড়িয়ে। কখন গেল? ভাইরাল চেহারা দেখি পথ হারিয়ে ফেলছেন মতো। জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। সৌদি আরব থেকে জাকির হোসেন আমাদের শুনছেন, আমাদেরকে শুনছেন। সাউন্ড একটাই সমস্যা। সাউন্ডের কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলবেন কাইন্ডলি। অনেকেই বলতেছে, মানে অনেকে না, আপনার কাছ থেকে শুনলাম, কারণ আর কেউ বলেছেন কিনা আমি ঠিক জানি না, এই সাউন্ডটা একটু কানে বাজে। ওকে, এই সাউন্ডটা কানে বাজে। কোন সাউন্ডটা কানে বাজে আমাকে যদি কাইন্ডলি আর একটু ডিটেলে বলতেন তাহলে হয়তো আমরা সেটা নিয়ে কাজ করতে পারতাম এবং আরও কারো কি তা আপনার মতন মনে হচ্ছে কিনা সেটাও জানার দরকার। এটা লিখেছেন SN শাউন। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহান গাজীপুর থেকে, পাবেল আছেন টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে। এছাড়াও আজকে প্রথম লাইভ শুনছেন এমডি সাকিবুল হাসান। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিরাজুল রাবিয়া আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই বলছেন যে ঘুমাতে যাবেন, কারণ আজকে তো রবিবার এবং সবারই হচ্ছে আসলে কাজ আছে। কিছুক্ষণের মধ্যেই 12টা বাজবে, মানে 12টা বাজবে মিন্স এখন হচ্ছে 11টা 12 বাজে বাংলাদেশের সময় যদি বলি। আর যারা মালয়েশিয়া থেকে শুনছেন তাদের জন্য তো আরও সমস্যা। রাজশাহী থেকে অনেকে শুনছেন। রাজশাহী থেকে যারা শুনছেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আজকের এই ঘটনাটি সম্পর্কে আপনি আগে জানতেন কিনা। তাহলে আসলে আমাদের জন্য খুব সুবিধা হয়, কারণ যারা রাজশাহীতে আছেন ডেফিনেটলি এই জায়গাটা হয়তো একটু খুঁজলেই পেয়ে যাবেন বা এই সম্পর্কে হয়তো জানতেও পারবেন। আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানান। সাইপ্রাস থেকেও শুনছেন আমাদেরকে শাউন। বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, পাবনা থেকে শুনছেন, যেমন সাইপ্রাস থেকে শুনছেন, সুনামগঞ্জ থেকে শুনছেন, গাইবান্ধা থেকে শুনছেন আমাদের সঙ্গে আমির। এছাড়াও আরও অনেকেই আছেন, ঝিনাইদহ থেকে আছেন রাশেদ, আরও চিটাগং থেকে আমি দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন। ঋতু আছেন চিটাগং থেকে, নরসিংদী থেকে আছেন মাহিদ খন্দকার, পাকশি থেকেও শুনছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে বেশ কিছু নতুন ঘটনা আপনারা পেয়ে যাবেন, যে ঘটনাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। আর আজকের এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, কাছের মানুষের সাথে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসব আবারও আগামী মঙ্গলবার। এর মাঝখানে আমাদের ফেসবুক পেজের উপরে চোখ রাখবেন, তাহলে পেয়ে যাবেন নতুন নতুন অনেক কিছু। আর তার সাথে শর্ট কিছু তো থাকবেই। শর্ট স্টোরিজগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার আমরা পাবলিশ করি। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভয়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।